সাধারণ মানুষের সাধারণ কথা সাধারণভাবে বাংলার মেয়েরা অন্যত্রও আছেন, অল্পভাবে বুঝতে পারবেন, আমি বাংলাটুকু জানি, তারা কিভাবে জীবনকে দেখেছেন, কিভাবে কাজ করেছেন, কিভাবে কাটিয়েছেন জীবন, সেগুলো আমি কুড়িয়ে এনেছি। শুধু আমার যদি কিছু কৃতিত্ব থাকে সেটা হচ্ছে আমি কুড়িয়ে এনেছি গোটা পশ্চিমবঙ্গটা ঘুরে। এবং বাংলাদেশ আমি যাইনি, কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষ যেহেতু এখানে আছেন, সেই উদ্বাস্তু পল্লীর যে প্রবীণারা আছেন তাদের কাছ থেকে ওপারেরও প্রায় সব জেলার গানের নমুনা আমার কাছে আছে। এবং আসামের যে বাংলাভাষী অঞ্চল গোয়াপাড়া, শিলচর ও করিমগঞ্জ, এই জায়গাগুলোর গানের নমুনাও আমার কাছে আছে। তো দিদি যেহেতু চলে যাবেন, আমি যেভাবে শুরু করার কথা ভেবেছিলাম সেটা উল্টে নিচ্ছি। আলপনা শুনে আমি এতই উদ্দীপিত হয়ে গেছি। তো ধরুন বাড়িতে বিয়ে হবে, আলপনা তো দিতে হবে। দাদা বলে নন্দ মেঝের মধ্যে ধুলো ধুলো সব জড়িয়ে আছে, সেখানে তো আলপনা দেওয়া যাবে না। তার আগে উঠোনটা আগে লেপে নাও। বাড়ির যিনি বয়স্কা তিনি ছোটদের কাজ ভাগ করে দিচ্ছেন যে অমুক তুমি আগে উঠোনটা লেপে নাও। তারপরে আবার ওই ডাক দিয়া বলে নন্দরানী যে আলিপনা দাও, তুমি আগে উঠোন লেপো, তারপরে তুমি আলিপনা দাও। এই হচ্ছে একটা গানের নমুনা। কিভাবে আলপনা দেবেন? রস ধীর ধীর গমনে চালাইও হাত, রস ধীর ধীর গমনে চালাইও হাত, কন্যার মায়ে আঁকতে পারে নবীন সুন্দর গাছ, নবীন সুন্দর গাছ গো দিদি সাবাস তোমার হাত, সোনা দিয়া বান্দায় দিব তোমার দুইখান হাত, রস ধীর ধীর গমনে চালাইও হাত, রস ধীর ধীর গমনে। এটা ময়মনসিংহের গান। কিন্তু এই একই গান, একই সুর শ্রীহট্টের মেয়েরা যখন করে, এটা আমাকে খালেদ চৌধুরী ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে শ্রীহট্টের মেয়েরা তো ধামাই নাচতে নাচতে গাইবে, যে আঁকছে সে কিন্তু আস্তে আস্তে আঁকছে রস ধীর ধীর গমনে, কিন্তু তারা গানটা যখন করছে তখন কিন্তু লয়টা বেড়ে যাচ্ছে, রস ধীর ধীর গমনে চালাইও হাত, রস ধীর ধীর গমনে। একই গান কিন্তু চরিত্র বদলে যায়, যেহেতু প্রেক্ষিতটা বদলে যায়। আর সিলেটের আরেকটা গান শুনেছিলাম, বা ঢাকাতেও সেই গানটা শুনেছিলাম, যে আলপনাতে দেব চালটা তো বেশি করে তার পেছনে কি করে আলপনা দেবো, উঠোনখানি তো ভরতে হয়। সে কন্যার মা বা জামাই মা, সে কিপ্টিন বেটি, এক মুষ্টি চাল ভিজাই বলে দেওয়া বল, ওরা তাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। কন্যার মা গো কিপ্টিন বেটি, সে বলছে এক মুষ্টি চাল ভিজাই বলি দেও গো আলিপনা, ও দিয়ে হবে না। আর জামাই মা গো ভদ্র বেটি, কয় গো ভদ্র কথা, জামাইয়ের মা গো ভদ্র বেটি কয় গো ভদ্র কথা, এক সের চাল ভিজাই বলি দেও গো আলিপনা। অর্থাৎ আলপনাটা তাদের কাছেও একটা শিল্প, তারা কিচ্ছু জানেন না, কোনো খবর রাখেন না, কিন্তু যুগ 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 ধরে আলপনাটা দিচ্ছেন। আলপনা না দিলে কোনো আনন্দের অনুষ্ঠান হয় না। এইটুকু দিদি আপনাকে আর একটা এটা কেউই জানে না। ওই খালেদ চৌধুরী জানতেন,
তাও খানিকটা সবকটা ভার্সন জানতেন না, উনি সিলেটে জানতেন। বাবাকে কেউ খুঁজে নিত। আমাদের পুরনো যে কোনো বইতে কিন্তু আছে মেয়েরা গান করেন। প্রাচীন প্রাচীন বই যতগুলো আছে সেখানে মেয়েদের বিভিন্ন গানের কথা বলা আছে। আমি যার জন্য মেয়েদের গানটাই বলি এই কারণে, যেটা সম্পূর্ণটা আলাদা বিভাগ। কেননা আমরা গান বলতে যেটা বুঝি, একজন বা একদল গাইবেন, সুন্দর করে গাইবেন, অন্যদের আনন্দ দেওয়ার জন্য গাইবেন। গান সেখানে পরিবেশিত হবে, ইট ইজ পারফরমেটিভ আর্ট। মেয়েদের গান তা নয়, কাউকে শোনানোর জন্য তারা গান করেন না। ইটস পার্টিসিপেটরি মিউজিক। সবাই মিলে গান গাওয়াটাই দায়িত্ব। এই গানের শুরু যে আমলে, ওই যখন গুহায় ছবি আঁকছে, পায়ের তালে নাচছে, হাতটায় তাল দিচ্ছে, আর গলা দিয়ে গান বেরোচ্ছে। আমাদের যেটুকুন পাওয়া গেছে, মানে মানুষের ফসিল যদি থাকে সেখানে তো আর কণ্ঠনালীটা থাকে না, তার তো কোনো ইতিহাস নেই। প্রাচীনতম বাঁশি যা পাওয়া গেছে, যেটুকুন পড়েছি, সেখানে 3টে ফুটো আছে, 4টে ফুটো আছে, অর্থাৎ 7 স্বর নারদ এসে দিয়ে গেছেন। ব্যাপারটা এরকম নয়, মানে তারও এভলিউশনের সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবং এখন যে গবেষণা চলছে, বিশেষত যেটুকুন পড়েছি কেমব্রিজ স্কুল অফ থট অন মিউজিক, তারা এটা নিয়ে কাজ করছে, দ্য বায়োলজি অফ মিউজিক। আমার কণ্ঠনালীরা তৈরি হবে, আমার বক্ষপিঞ্জর হাওয়াটা ধরে রাখবে, তবে তো আমার গানটা বাড়বে, যাবে। তাই জন্য প্রথম যদি গান কিছু থেকে থাকে, সেটা একটা নোটের গান, 2টো নোটের গান। এবং এরকম কথাও তারা বলছেন কোন কোন গবেষক, যে মানুষের বসতি বদলায়, মানুষের প্রযুক্তি বদলায়, কিন্তু পুরনো সুর, যেহেতু জীবনের জন্য মাথা সেই গান, সুরকে তারা হারায় না, কোথাও না কোথাও সেটা মিশে থাকে। তো ফলে স্টিফেন হকিং পড়তে গিয়ে আমরা যেমন দেখি না, যে তারাটার আলো আজকে আমি পাচ্ছি, সেটার উৎসটা অনেক দিন আগে, সেরকম যে গানটা আজকে আমি শুনছি সেটা অনেক দিন আগে থেকে চলে আসছে। ফলে এমন গানও আমি পেয়েছি যেখানে 2টো মাত্র স্বর লাগছে। ধরুন দোলনা, দোলনাটা যায় আর আসে, সারে রে সা বেসানি, দুলি পি দুলি পি কবতি পতর। কবতি পতর মানে কবি পাতা। মেদিনীপুর থেকে আর একটু যেতে হয়, উড়িষ্যা বর্ডারের কাছাকাছি, ভাষাটা একটু এই দোলনাটা। তো এই হচ্ছে এই সুর কোন মায়ের গলা থেকে কোন যুগে উৎপত্তি হয়েছিল আমরা কিন্তু জানি। আর গানটা ছিল, যে বললাম, বাঁচার জন্য। মানুষকে তখন তো প্রকৃতির সঙ্গে বোঝাপড়া করে বাঁচতে হচ্ছে, কিছু তো নেই। ফলে প্রকৃতির কাছে প্রার্থনা বলুন, প্রকৃতির সঙ্গে আদান প্রদান বলুন, সবটাই হচ্ছে সুরের মাধ্যমে। তারা ভাবছে এমনি কথা বললে বোধহয় পৌঁছবে না, তাই সুর হয়তো পৌঁছে যাবে। তাই সুরে সুরে মেয়েরা বলছেন, মাটি তুমি আমার আশ্রয় দাও, মেঘ তুমি আমায় জল দাও, গাছ তুমি আমায় বন্ধু দাও। আর সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে একত্রিত হয়ে যে বাঁচা, সেই বাঁচার জন্য প্রত্যেকের সঙ্গে গান আছে, জীবনের প্রত্যেকটি জিনিস নিয়ে গান আছে। ফলে মেয়েদের গান জীবনের গান। যে তুমি বলতে বলেছো কিভাবে এসেছি, কেন এসেছি, কোথা থেকে এলাম, 1-2 লাইনে বলে দিই। কেননা আমি তো কেউ নই, আমার কথাটা এখানে বড় কথা নয়। আমি যেহেতু সুযোগ পাচ্ছি 10 জন মানুষের কাছে বাংলার মেয়েদের ইতিহাসই বলুন আর কণ্ঠস্বরী বলুন পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পাই। ধরুন ক্লাস 9,
আমাদের ক্লাসে পড়তে হয় রবীন্দ্রনাথের ছাত্রদের প্রতি সম্ভাষণ। রবীন্দ্রনাথ সেখানে লিখছেন যে আমরা নৃতত্ব করি, অর্থাৎ অ্যানথ্রোপোলজি করি, কিন্তু আমার চারপাশে যে সমস্ত জাতি উপজাতির মানুষজন আছেন, উনি নাম উল্লেখ করছেন, আমি নাম উল্লেখ করছি না, আমরা তাদের জানি না, আমরা তাদের চিনি না, চেনার চেষ্টাও করি। আমরা ভারত মাতার মূর্তি করি বা চিত্র করে ভারত মাতাকে পুজো করি, কিন্তু উনি লিখছেন এইভাবে যে ম্যালেরিয়া রোগগ্রস্ত যে বাচ্চাটিকে নিয়ে যে মা এদো পুকুরের ধারে বসে আছেন সে কি ভারতবর্ষ নয়? তাহলে আমাদের যত কিছু বিদ্যা চর্চা হবে সব শুধু শহর কেন্দ্রিক কেন? আমার ধৃষ্টতা এখানে যেমন প্রশ্ন করতে ইচ্ছা করে, বড় বড় ঐতিহাসিকরা নিম্নবর্গের ইতিহাস লিখলেন, কোনো নারীকণ্ঠ নেই সেখানে, অথচ প্রতিদিন যে ভাতটা খাই আমরা, তার চালটা, তার ধানটা রোপণের কাজটা কিন্তু এখনো মেয়েরা করে। মেয়েদের স্পর্শ ছাড়া কোনো খাদ্য আমরা কিন্তু খাই না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা ভুলে থাকি, কেন থাকি? আমার দেশে অনেকগুলো, আমি শুধু বাংলার কথাই বলবো, অন্য স্টেটের কথা আমি জানি না, এতগুলো ইউনিভার্সিটি আছে, এতগুলো উইমেন স্টাডিজ আছে, এরা মেয়ে নয়? কেন খোঁজা হয়নি? কেন আমি ব্যক্তিগতভাবে খুঁজবো? আমি খুঁজে 6000 গান পেয়েছি। এটা যদি প্রাতিষ্ঠানিকভাবে কিচ্ছু করতে হবে না, কোনো প্রজেক্টের দরকার নেই। একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত কলেজগুলোকে যদি বলা হয় তোমার ছাত্রছাত্রীদের ঘরে গিয়ে আছে, তোমরা একটু সংগ্রহ করে রাখো, তাহলে তো 60,000 হয়ে যাবে সংখ্যা। একে রামানুজনের বই কবে বেরিয়েছে, পোর্ট্রেটস অফ ইন্ডিয়া, উনি বলছেন আমরা সিন্ধুকের চাবিটা হারিয়ে ফেলেছি, ঘরটা অন্ধকার বলে আমরা রাস্তার আলোয় চাবি খুঁজে বেড়াচ্ছি। উনি বোঝাতে চাইছেন লিখিত সাহিত্যের উপর নির্ভর করে সমস্ত কিছু আমাদের ইতিহাস নির্মিত হয়। ঘরটা যেহেতু অন্ধকার, যেহেতু আমরা সেখানে খুঁজতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, আমরা যাই। তো এবার আমাদের ঘরে ফেরা। যে বইটি আরেকটি বলে নিই, যে ক্লাস 9-এর ওই যে মাটিটা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ, যে সাধারণ মানুষের সাধারণ কথা। গানটা ভালোবাসতাম, ছোটবেলা থেকে সুযোগ হয়নি শেখা টেখা, পরে বেশ বড় হয়ে সবাই শিখতে যেমন শুরু করে সেরকম একটু ক্লাসিক্যাল, একটু রবীন্দ্রসঙ্গীত শিখতে শিখতে মনে হচ্ছিল না ওই সাধারণ মানুষের সাধারণ কথা নেই। এইরকম একটি সময় একটি বই আমার হাতে আসে, সেটা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন। সেখানে দেবীপ্রসাদ লিখছেন উপনিষদেরও আগের যুগে মানুষ অন্নের জন্য গান গাইত, ভাত। আমরা যারা ইংরেজি সাহিত্য বা অন্য সাহিত্য পড়েছি আমরা সকলে জানি যে আর্টের শুরুটা কিন্তু ওই খাদ্যের সন্ধান থেকে। ওই নাচটা নিচে ছিল গুহার বাইরে খাদ্যের জন্য, জাদু বিশ্বাস থেকে, যে আমি যদি নাচি তাহলে আমি শিকারটা পাবো, আমি যদি ছবি আঁকি তাহলে আমি শিকারটা পাবো। ঠিক সেরকম জায়গা কিন্তু আমি যদি গান গাই তাহলে ভাবটা আসে। তো এইটা থেকে জার্নিটা শুরু হয়েছিল যে সেই পরম্পরা কোথাও আছে কিনা, সেই করতে করতে খুঁজতে খুঁজতে মেয়েদের আলাদা গান হয় সেটাই তো জানতাম না, কেউই জানি না আমরা। যার কথা বলা উচিত আমার, তিনি নিহারবালা বড়ুয়া, প্রমথেশ বড়ুয়ার নাম হয়তো কেউ কেউ শুনেছেন, তার ঠিক পরের বোন প্রতিমা বড়ুয়ার পিসিমা, তিনি এগুলো সংগ্রহ করতে শুরু করেছিলেন। তিনি অনেক কিছু সংগ্রহ করেছেন। ওনার সঙ্গে সাক্ষাৎ হওয়া এবং ওনার কাছে বসে বসে, তখন টেপে করার ইত্যাদি ছিল না, ওনার সংগৃহীত গানগুলো শিখেছিলাম, কিন্তু তারপরে আর কোথায় আছে জানতাম না। কিন্তু সৌভাগ্যক্রমে বলবো যে আমি একটি স্কুলে চাকরি পাই যখন, সেটা একটা বাস্তুপল্লীতে, এবং সেখানে দেখলাম এই গানটা এখনো আছে। তারা দেশ হারিয়েছেন কিন্তু সুর হারাননি, এখনো তারা সেই অভ্যাসটা কিছু কিছু চালিয়ে যাচ্ছেন প্রবীণারা। তখন আমার নিজের জার্নিটা শুরু, এবং করতে করতে গোটা বাংলাটা আমি ঘুরে এসেছি।
এইবার বলি, অল্প শুনেছি যে আমি পুরুলিয়ায় গিয়ে একেবারে প্রসবের গান দিয়ে শুরু করেছিলাম, শ্রমসঙ্গীত যেহেতু সেখানে ব্যাপার ছিল। আজকে যদি সম্ভব হয় পরে শোনা, আজকে ওই ভাতের গান দিয়ে শুরু করি, চাষের গান দিয়ে শুরু করি। এই খাদ্য সরবরাহ, কি করে খাবারটা পাবো? কেউ বোধহয় প্রথম দিকে বলছিলেন, আমাদের একটা ধারণা আছে যে শিকার করতে যেত মানুষ, পুরুষরা বাইরে থাকতেন, মেয়েরা সব। এখনকার আধুনিক গবেষণা, আধুনিক নানান যন্ত্রপাতি, সেগুলো দিয়ে কিন্তু দেখা যাচ্ছে, র্যান্ডি হাস বলে একজন আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট, এই 2020-21 থেকে এক্সকাভেশন শুরু হয়েছে পেরুতে, দেখা যাচ্ছে যে মেয়েরাও শিকারে যেতেন। আমাদের ভীমবেটকায় যে ছবি আছে সেখানে মেয়েরাও শিকারে যাচ্ছেন। আমি গান পাচ্ছি, বনের শিকার মারিয়া বন করুন সাফা, নিশি পর রাতরে চলো শিকার খেলিবা। আমি এসে জিজ্ঞাসা করলাম ওই ছবিগুলো কোথাকার? তীরধনুক আপনি বললেন যে এটা একটা ইন্ট্রোডিউস করা হচ্ছে, মেয়েদের তীরধনুকটা প্র্যাকটিস করে। এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে ছিল, আছে। এই কার্তিক মাসে জলপাইগুড়ি, কোচবিহার, ফরিদপুর, গোয়ালপাড়া, এখানে এক ধরনের কার্তিক পুজো হয়। সেই কার্তিক পুজোর যে যে জিনিস লাগে, উপচার লাগে, তার মধ্যে একটা কিন্তু তীরধনুক। এটা মেয়েদের পুজো, সেখানে পুরুষ থাকেন না, একজনই পুরুষ থাকে, তিনি হচ্ছেন ঢাকুয়া, যিনি ঢাক বাজাবেন। মাঝে মাঝে নাচের গান হবে, তখন তাকে ডেকে নেওয়া হবে যে তুমি এবার এসে ঢাকটা বাজাও। এই যে কার্তিক পুজো, সেটা আমাদের কার্তিক পুজো আমরা দেখি যে পৌষ সংক্রান্তির দিন হয়। এখন সংক্রান্তি একটা দিন, সেটা তো আপনার বাড়ির পুজো হয়, আমি তো যেতে পারবো না, কিন্তু আমার বাড়িতে পুজো। ও যদি পুজো করে ওর বাড়িতে তুমি যেতে পারো। ফলে গ্রামের মেয়েরা সবাইকে নিয়ে থাকে, বদলে দাও। কার্তিক মাস পড়েছে, কার্তিক পুজো হবে, আজ আমার বাড়ি কার্তিক পুজো, সবাই এসো। কাল তো ওর বাড়ি কার্তিক পুজো। এবং কার্তিক মাস পেরিয়ে গেলেও কোনো ক্ষতি নেই, অগ্রহায়ণ মাসেও কার্তিক পুজো হতে পারে, তাকে নমলা কার্তিক বলে। যেদিন সুবিধে, কাজকর্ম সেরে সংসার টংসার গুছিয়ে গোটা রাত নাচ গান, নাচ গানটা শুরু হবে শিবচণ্ডীর বিয়ে থেকে শুরু করে, তখন চণ্ডী ছোট, তারপর তার যৌবন প্রাপ্তি হচ্ছে, তারপর শিবের সঙ্গে মিলন হচ্ছে, কার্তিকের জন্ম হচ্ছে, সবটা তারা গানে গানে বলে। এবং যখন ভোরের দিকে আসে, তখন যেটা হয়, ধান রোয়া থেকে ধান ঘরে ওঠা, এই পুরোটা নাচে গানে অভিনয়ে তারা দেখায়। দুটি মেয়েকে গরু সাজানো হয়, একজন লাঙল চালাচ্ছেন, এরকম হয়। এবং গরু এসেছে বলে উত্তরবঙ্গে তখন বাঘটা খুব থাকতো, তো গরুকে খেতে বাঘ এসেছে, এরকম হচ্ছে। তখন ওই তীরধনুক নিয়ে মেয়েরা যাচ্ছে, বাঘ শিকার করছেন। তীর পড়ে ঝাঁকে রে ঝাঁকে, বাটুল পড়ে রয়া, আরে কুতি গেল মায়ার মাইয়া, বাটুল কুড়াও আসিয়া রে। তীর পড়ে ঝাঁকে রে ঝাঁকে। আপনার কল্পনা করুন তো দৃশ্যটা, মেয়েরা তীরধনুক নিয়ে বাঘ শিকার করছে। কোনো এক সময় তো ছিল, নইলে এই চিত্রকল্পটা এলো কোথায়? যাই হোক, শিকারের থেকে যেটা র্যান্ডি হাসের কথা বলছিলাম, যে তিনি দেখাচ্ছেন মেয়েরা তো শিকার করতো বটে, সেটা আলাদা কথা, কিন্তু মানুষের যে দাঁত পাওয়া গেছে, তার এখনকার কেমিস্ট্রি কি সব আইসোটোপিক পরীক্ষা টরীক্ষা আছে, সেসব আমি বুঝি না। 80% কিন্তু উদ্ভিজ্জ, 20%
কেন মাংস এসে শিকার করে গোটা দলের পেট ভরবে, এত মাংস পাওয়া সম্ভব ছিল না মোটা অস্ত্র দিয়ে। আর এই উদ্ভিজ্জ খোঁজার কাজটা কিন্তু বেশিটাই মেয়েরা করতেন। 1894 সালে ওটি ম্যাসন বলে একজন ভদ্রলোক একটা বই লিখছিলেন। বইটার নাম হচ্ছে দ্য উইমেন্স কন্ট্রিবিউশন ইন প্রিমিটিভ কালচার। তো সেখানে উৎসর্গ করছেন মেয়ে বইটা টু অল দ্য গুড উইমেন হু with their brains and toys paved the way for civilization. প্রথম খাদ্য, ফুড ব্রিঙ্গার, প্রথম টেক্সটাইল, প্রথম বাস্কেট বুনছে, প্রথম এভরিথিং যখন যেমন দরকার হয়েছে ভেবে 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 তৈরি করেছে, হয়তো ওই বাচ্চাটাকে একটু সুরক্ষিত রাখার জন্য, হয়তো তার মাদার ইনস্টিংক্ট কাজ করেছে। এবং এইভাবে দেখতে দেখতেই কিন্তু চাষটা এসেছে মেয়েদের হাত ধরে। লাঙল আসার আগে অবধি পুরোটাই মেয়েদের দায়িত্ব ছিল, লাঙল আসার পর উভয় মিলে কাজটা করছে। কিন্তু এখনো আপনি ফাও রিপোর্ট খুঁজুন, আপনি এখানকার পিআইবি রিপোর্ট খুঁজুন, অথবা অক্সফামের রিপোর্ট খুঁজুন, 60 to 80% এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস মেয়েদের। তারা কৃষক নয়, তাদের নামে জমি কিন্তু করে। যে কোটেশনটা আমি বারবার বলি যে ল্যান্ড মে নট বিলং টু উইমেন, উইমেন বিলং টু ল্যান্ড। তো আজকে ফোকাসটা এদিকে দিই, কেন এত দিক আছে সবটা করতে গেলে ছড়িয়ে যাবে। এই যে বলছি চাষটা মেয়েদের দায়িত্ব ছিল, আর মানুষ তখন বিজ্ঞান পূর্ব যুগে আছে, সে কিন্তু সবটা জানে না কি করে কি হয়। ফলে প্রকৃতির সঙ্গে কথা বলাটাই তার কাজ, প্রকৃতির কাছে আবেদন নিবেদন সবকিছু। তো বৃষ্টিটা না হলে তো চাষটা হবে না। ভালো গান শুনছি এরকম, মেঘ কইরেছে চাতা চাতা, মেঘে কি জল হবে। মেঘটা দেখে প্রথম যেটা স্ট্রাইক করে বৃষ্টিটা হবে, বৃষ্টি না হলে তো চাষটা হবে। আর বৃষ্টি যখন হচ্ছে না, দীর্ঘ দিন ধরে অনাবৃষ্টি, এবছর অনেক পরে বৃষ্টিটা এসেছে, প্রতিটা জেলায় বলা যেতে পারে বা বিভিন্ন জেলায় নানান ভাবে মেঘকে সন্তুষ্ট করা বা মেঘের কাছে জল চাওয়ার নানান রকম কৃত কৌশল আছে, যাদবক্রিয়া যেটাকে বলতে পারি, তার সঙ্গে গান আছে। ময়মনসিংহ মেয়েরা এইভাবে গাইছিল, মেঘরাজা রে তুই নিশোদর ভাই, এক ঝুড়ি মেঘ দে হিজ্জা করে যায়। সীতাকুণ্ড চট্টগ্রামের নিচের অংশটা, তারা একই প্রায়। সেখানে মেঘরানী, মেঘরানী রে সাত ধুই ধুই ফেলা পানি রে, যেন পাশের বাড়ি বউ, সে সাত ধুই জল পড়লেই আকাশ থেকে জলটা। ফরিদপুরের মেয়েরা গাইছে, সোনারি নাম জোঙা যদি পুড়ি যায়, মেঘরানী জল দিলে ধানের ভাত খায়। ওই যে দেবী প্রসাদ অন্যের জন্য গান গাইতেন, মেরে যাচ্ছে পরম্পরা। এটা ঠিক আছে, কিন্তু তার পরের লাইনটা যখন শুনছি না, আমার গাড়ি এমনিতেই কাঁটা দেয়, আরো কাঁটা দিচ্ছে। তারপরে বলছে, আহার উপর বিলুয়ের ছাওটা চেও চেও করে, মেঘারানী জল দিলে বিলুয়ের ছাওটা বাঁচে। চালের উপর গাঁয়ের ছাওটা চেও চেও করে, মেঘারানী জল দিলে গাঁয়ের ছাওটা বাঁচে। অর্থাৎ আমি আমার জন্য জল চাইছি না, শুধু আমার খেতে এসে জলটুকু দিয়ে যাও বলছি না, মানবকুলকে জল দাও। আর শুধু মানুষও নয়, পশু পাখি সবার হয়ে আমি প্রার্থনা করছি। মেয়েদের গান সবার গান, এই সবাইটার মধ্যে শুধু মানুষ নয়, তার মধ্যে পশু আছে, তার মধ্যে পাখি আছে, আসছি পরে।
আরো দেখবো কারা আছে। এইখানে আমার গায়ে কাঁটা লাগে। তারা তো ইকোলজি পড়েনি, কিন্তু প্রাণের টানে বুঝেছিলেন যে ওই বিড়ালটার প্রাণটা প্রাণ, আমার প্রাণটা প্রাণ। ও বাঁচলে আমি বাঁচবো, আমি বাঁচলে ও বাঁচবে, আমরা সবাই মিলেই বাঁচতে চাই। এই বোধটা তাদের তৈরি হয়েছে। চাষের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও এই প্রসঙ্গে যেহেতু ইকোলজি দিকে এসেছি, বলে নিই বাকি কথা। ধরুন গাছ, আমরা চিপকো মুভমেন্টের কথা জানি, কিন্তু আমরা জানি না যে বাংলার মেয়েরা গাছের সই পাতে। গাছ আমার সই সই বলিয়াই নাম সৈনিয়া সৈন ঘরে দোনো সই বদল করে বিঘ্না গাছের তলে। বিঘ্না গাছে ওরা গাছ জড়িয়ে ধরে তার সঙ্গে সই কথা নয়, তারপর অন্য সব মেয়েরা এই শাড়িও পরে, এই সিঁদুর ওকে দেয়, এইভাবে বদল করে। এটা আসে আমার মানে পরের যে বইটা বেরোবে সেটা বিয়ের গানে বেরোবে। কোনো কোনো সমাজে এমনি বিয়ে হবার আগে গাছের সঙ্গে বিয়ে হয়। ছেলেদের বিয়ে হয় আম গাছের সঙ্গে, আম বিহা, আর মেয়েদের বিয়ে হয় মহুল গাছের সঙ্গে, মহুল বিহা। যে গাছ আমাদের প্রোটেক্ট করবে, গাছ আমাদের ফলবতী করবে। গাছের সঙ্গে বিয়ে হওয়ার অন্তর্নিহিত অর্থটা যে বট গাছের মতন বা আম গাছের মতন যেন আমরা ছায়া দিতে পারি, ফল দিতে পারি। আর বন্ধু বিয়ে ঠিক আছে, উত্তর দিনাজপুর থেকে অনেকটা দূরে যেতে হয়, সেখানে সুজানি বলে একটা গ্রাম। সেখানে একই গান গাইছেন আলিমা খাতুন দিদি এবং রেখা দাস দিদি, হিন্দু মুসলিম কোনো তফাৎ নেই। এরকম অনেক গান আছে, দুই সম্প্রদায় গায়। তো সেটা একটা কন্যা বিদায় গান, মেয়েটা চলে যাচ্ছে। সে ছোটবেলায় একটা গোলাপ জামের গাছ উঠেছে, আজকে চলে যাওয়ার সময় গাছটার জন্য তার কষ্ট হচ্ছে। গানটা এরকম বলছে, হামে গেলা রুইয়া, হামে গেলা রুইয়া কি গোল যা জামুলের গাছ, আরো কান্দে তোর মায়, আরো কান্দে তোর বই, আরো কান্দে তোর গোল যা জামুলের গাছ, আরো কান্দে তোর গোল যা জামুলের গাছ। আমি জানি না গায়ে কাঁটা না দিয়ে পারে কিনা। কালিদাস তো কবি ছিলেন। শকুন্তলার প্রতি গৃহে যাত্রায় হরিণ শিশুটার আঁচল ধরে টানছিলেন। এ তো পশু নয়, গাছটা তাকে ধরে টানছে, তার দুঃখে কাঁদছে, কত বড় আত্মীয় মনে করছে। এই কিন্তু আমার বাংলার সংস্কৃতি, সবাইকে আপন করে নেওয়া। তবু বুঝলাম গাছ বড়, তার থেকে আমরা ফল পাচ্ছি, ফুল পাচ্ছি, ছায়া পাচ্ছি। আম কাঁটোলের ছেয়ার তলে ভর দুপুর বারাবালি রে, বারাবার মানে ঠান্ডা না, ছায়াটা তো দেয় গাছটা। তবু নয় তার প্রতি একটা কৃতজ্ঞতা, ইত্যাদি ইত্যাদি বুঝলাম। কিন্তু পায়ের তলায় দুর্বাকাশ আমরা কোনোদিন লক্ষ্য করেছি তাদের? সত্যি সত্যি নোয়াখালী থেকে এসেছিলেন, সুবর্ণের চর নোয়াখালী একটা অংশ, গীতা দেবনাথ তিনি। তিনি যখন গানটা করছেন না, আমি যে ভোরবেলায় মেয়েরা স্নান করতে যাচ্ছে, দুর্বাকে মারিয়ে যাচ্ছে, বলছে দুর্বাটা তো ঘুমোচ্ছে, ওটাকে জাগিয়ে দিলে আমার পা পড়লে তো লাগবে, দুর্বাটার কষ্ট হবে। দুর্বা তুই শুয়ে নিদ্রা যাস, সখীরা যাইতো সাল করিত দুর্বারে জাগাই,
এই সাধারণ নাম না জানা অসংখ্য অসংখ্য মানুষের কাছে আমি বারে বারে প্রণত জানাই। এই দৃষ্টি শহর কেড়ে নিয়েছে আমাদের। এই দৃষ্টি ঔপনিবেশিক শিক্ষা কেড়ে নিয়েছে। আমরা শিক্ষিত হয়েছে কিন্তু একটা অমানুষ হয়ে উঠেছে, ভালোবাসতে পেরে গেছে। যে ভালোবাসা সবাইকে ঘিরে, সবাইকে নিয়ে বাঁচা, প্রত্যেকের জায়গায় প্রত্যেকে আছে। আর ফিরে আসি আবার মেঘের গানে। একটা ইম্পর্টেন্ট কথা, বাদ চলে যায়, মেয়েরা যে শক্তি সেই দিকটা উঠে আসে। দিনাজপুর, সেটা পূর্ব দিনাজপুর পশ্চিম দিনাজপুর দুবারেই এখন উত্তর দক্ষিণ ভাগ হয়েছে। সেখানে দিনাজপুর, তারপরে জলপাইগুড়ি, কোচবিহার, গোয়ালপাড়া, এই অঞ্চল উত্তরবঙ্গের একটা অঞ্চল। সেখানে যখন অনাবৃষ্টি চলে তখন গ্রামের মানুষজন বৈঠক করে। বৈঠক করে একটা দিন ঠিক হয়, ওই দিন অমুক পুজোটা হবে। অমুক পুজো বলছি এই কারণে যে দিনাজপুরে এটার নাম জলাইশ্বরী পুজো, আর বাকি জেলাগুলোতে এর নাম হচ্ছে হুদুম দেবের পুজো। হুদুম হুম করে মেঘ ডাকে, আসলে মেঘ ডাকে। যেদিন পুজোটা হবে ঠিক হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি যে পুজো বলতে আমরা বুঝি পুরোহিত আসবে, অঙ্গমচং মন্ত্র হবে, কিন্তু আমি পড়াশোনা করতে 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 দিয়েছি পুজো ইজ ভেরি মাচ অনার্য ব্যাপার। তার সঙ্গে বৈদিক সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। কেন? বৈদিক সংস্কৃতিতে ছিল হোম যাগ যজ্ঞ। এটি দ্রাবিড় শব্দ, যেটা এখনো তামিলে আছে, মানে ফুল। মেয়েদের পুজো মানে কোনো মন্ত্র নেই, কোনো পুরোহিত নেই, ফুল দিয়ে সাজাও, নাচ আর গাও। তো ফলে পুজো মানে আজকের দৃষ্টিতে পুজো বললে বুঝলে ভুল। তো এই পুজোটা রিচুয়াল। তো বৈঠক করে ঠিক হলো অমুক দিন আমাদের পুজোটা হবে, কোথাও জলাইশ্বরী পুজো, কোথাও হলুম দেবের পুজো। মেয়ে করবেন মেয়েরাই, কেননা চাষের দায়িত্ব তো মেয়েদের, মেঘ ডাকার জল আনার দায়িত্ব মেয়েদের। সেই দিন রাত্রিতে যারা পুজোটা করবে সেই মেয়েরা মুখে একটা অদ্ভুত আওয়াজ করতে করতে বিবস্ত্র অবস্থায় গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাইরে চলে যাবেন কোনো নদীর চরে বা খোলা মাঠে। পুরুষ সেদিন ঘর থেকে বেরোবে না, কেন? ওরা যাচ্ছে সমাজের কাছে। ফলে এইগুলো জানলে না এই রাত দখল একটু গুলিয়ে যায়। দখল তো আমাদেরই আছে, মানুষ সঙ্গে থাকলে আলাদা করে দখলের কোনো দরকার নেই। কৃষ্ণনগরের 3:10 ফার্স্ট ট্রেনটা যারা ধরে তারা 1:30টার সময় বাড়ি থেকে বেরোয়, 4টে 4:30টার মধ্যে শিয়ালদা বাজারে চলে আসে। গোটা রাতটা তারা ট্রেনেই কাটায়। দখলটা তাদের আছে। তো যাই হোক, সেই জলাইশ্বরীর জলমঙ্গার কথাই বলুন আর হুদুম দেবের কথাই বলুন, বিবস্ত্র হয়ে মেয়েরা যাচ্ছে। মেঘ যেন পুরুষ, মেয়েরা ধরিত্রী মায়ের প্রতিনিধি হয়ে পুরুষকে বাধ্য করছে জলটা দিতে, যে আমি আমার শরীর তোমাকে দিচ্ছি, তুমি এবার জলটা দাও। আমার যেটা সবচেয়ে ভালো উপহার আমি তোমাকে দিচ্ছি এবং তুমি জলটা দিতে এবার বাধ্য। সেখানে জলটাকে বীর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো ফলে আমি যদি উত্তেজিত হয়ে আছি, আমার শরীর তোমার শরীরকে চাইছে, ফলে আমার কামনাকে পূরণ করার দায়িত্ব তোমার। অর্থাৎ মেঘকে এখানে প্রার্থনা নয়, ইট ইজ জাস্ট ডিম্যান্ড, তোমায় দিতে হবে।
এবং গানগুলো হবে শরীর কেন্দ্রিক গান। হিল হিলাইছে কমর টামর, সির সিরাইছে গাও, কণ্ঠে গেলি হেলা মই বুধবার দেখা পাও। হিল হিলাইছে কমর টামর, সির সিরাইছে গাও। আমার শরীর তৈরি হয়ে আছে এবার বছর। আমার যে দ্বিতীয় বইটা আছে শরীর কথা নেই, মেয়েরা নাকি শরীরের কথা বলে না, 800-র উপর গান আছে শরীরের কথা, সব বলে মেয়েরা, গানে গানে বলে। আমরা শুনিনি, আমরা ভদ্র বলেছি। তো এই যে প্রচল, এটা আগে ছিল, এখন নেই তাও কিন্তু নয়। কেননা এবছরও যেহেতু বৃষ্টি দেরিতে এসেছে, আমি ওই হস্তশিল্প মেলাগুলোতে খুব ঘুরি, কেন ওখান থেকে তো দিদিরা আসে, ওদের বাড়িতে আমি গেছি। আসলে যোগাযোগটা তৈরি হয়তো বিভিন্ন মানে একেবারে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে না মিশলে তো বোঝা যাবে না। তো কোনো থেকে যারা মাটির জিনিস নিয়ে আসে হস্তশিল্প মেলা, ওদের বাড়িতে আমি চেয়ে গিয়েছিলাম। ওরা যখন এসেছিল ডিসেম্বর মাসে, গত নভেম্বর, না সরি তার উপরে পুজোর আগে একটা কি হলো, আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি এবার তো বৃষ্টি দেরিতে এসছে, তোমরা কি এবারও জলের সঙ্গে পুজো করেছ? অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞানের মতন চলছে, স্যালিউট তাকে। কিন্তু প্রাচীন বিশ্বাস, প্রাচীন মানুষ এখনো ধরে রেখেছেন যে চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো, একটা তো কিছু করি, কেন চাষটা করতে হবে, নইলে খেতে পাবো, পরিষ্কার কথা। তো এটা কিন্তু স্টিল দেয়ার। ঠিক আছে, ধরে নিচ্ছি বৃষ্টি নামবে, এবার খেতে গিয়ে রোয়ার কাজটা মেয়েরাই করবেন। বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টিতে ভিজে ধান রয়েছে, গান এরকম বলছে, আরে গাও খান হইল মোর নেতির পেতির, নামছা পেছন গাড়িয়া, শোনো বন্ধু মোর যাও দেখিয়া। সারাদিন কাজ করার পর কিন্তু আপনজনকে মনে পড়ে। বন্ধুধন সে স্বামী হতে পারে, আবার নাম হতে পারে। মেয়েদের কিন্তু প্রেম টেম চলে, বিবাহিত মেয়েদেরও প্রেম চলে, সেটা সবাই জানে। তো ফলে বন্ধুকে বলছেন, দেখো গাও খান হইল মোর নেতির পেতির, নামছা পেছন গাড়িয়া, নতুন ধান হয়েছে, আমার সারা গা ভিজে গেছে, তুমি একটু দেখো এসে আমি কত খাটলাম। এটা উত্তরের গান যদি হয়, দক্ষিণের গান, পুরুলিয়ার গান আছে। সরু সরু কানালি ধান রুয়া করালি, আর ভালো শাড়ি দিব বলে জ্বলাবো নাই ভুলাই। পুরুলিয়া একটু উঁচু নিচু জায়গা। সরু সরু কানালি, কানালি মানে সবচেয়ে উর্বর যে জমিটা, সেটা বেশি নেই, সেইখানে ধান রুয়ে দিলে একটা ভালো শাড়ি দেবে বলেছিল। কাজ করিয়ে নিয়েছে, কিন্তু দিল না, গানটা তো বাঁধা হলো, গানটা তো সবাই মিলে গাওয়া হলো। অর্থাৎ তুমি যে আমার সঙ্গে বিট্রে করলে সেটা তো সবাই জানলো, পরের বছর তুমি আমাদের পাবে কিনা সেটাই একটু। তো লড়াইটা সবসময় লড়াই চাই করতে হয় না, লড়াইটা জীবনের অঙ্গ, এইভাবেই চলে। এইবারে যেটা বলি সেটাও প্রাচীন বিশ্বাসের কথা, সেটা হচ্ছে ধান, এটা তো ধান রুয়েছে এই কথাটা বলছে, কিন্তু ধান রুইতে রুইতে গান গাইতে হয়। এইটা পুরুলিয়ারে মানুষ কর্মে এটা ধর্মান্ত, ওনারা জিজ্ঞেস করছিলেন যে কেন তো রুইতে হয়, তো ওনারা বলছেন আমাদের বাপ ঠাকুরদা বিশ্বাস করতো চুপ দিয়া ধান রুইলে ধান বসাই আছে। প্রাচীন মানুষ বিশ্বাস করত নারীর উর্বরতা তার সুর হয়ে মাটিটাকে উর্বর করবে, নারীর স্নেহ যেমন শিশুকে রক্ষা করে, ঘুম পাড়ানি গান যেমন শিশুকে সুস্থ রাখে, ধান চারাটাকেও রক্ষা করবে। অর্থাৎ গানের ভূমিকা কোনো বিনোদন নয়, ধানটা, সেই ধান রুয়া গীত আবার লোকালয়ে গাওয়া যায় না, কেন সেটাও ওই উর্বরতামূলক।
শুধু শিশিরে কি মাটি ভিজে মধু বর্ষা না হলে পর কখনো কি খেদ মিটায় ফুলের স্বামী সেই মিলনের কথা স্বামীর কথা ভাষাটা হচ্ছে ফুলের প্রেমের স্বামী আমলে আমলে ভাবছিল দাম্পত্য প্রেমের এত সুন্দর উদাহরণ আমলে আমলে ভাবছি হাতে ধরে আমরা বেঁচে আছি দুটো হাত ধরে আমরা চলছি এই গান তখন মাথায় থাকেনি তখন যখন অমর্ত্য সেনার জাঁদরেজের লেখা পড়ছি জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড উইমেন্স এজেন্সি সেখানে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখাচ্ছেন সম্পদ যত কম সম্পর্ক তত নিবিড় কেন দুজন হাত না ধরলে সংসার চলে না পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক নির্ভরতা অনেক বেশি আছে সবে ধান রোয়া হলো কবে যে খাওয়া হয়েছে কেন আছে ঘড়ির কাটা অনেকটা বেরোচ্ছে তারপরে নিরানি সে কাজটাও মেয়েরা করবেন সেটাও দক্ষিণের গান এরকম চল গো মাসি চল গো পিসি চল যাবো ধানলি রাইতে আর শ্বশুর ঘরে গুণের কথা বলবো আর সেসব আছে কিন্তু সব জায়গায় সমানভাবে তো স্বাধীনভাবে কাজ করা যায় না অন্তরের গান এরকম পাচ্ছি যে মারোয়া ঘরের নিরানি খানিক নাই গায়ে জিরানি দিন গেলে ময়দানি খাই তারা উঠলে বাড়ি যায় দিন দিলে মুড়ি দেয় একটু সেটা খেয়ে বাড়ি যায় কেউ কেউ তাও দেয় না তখন গানের কথা বলতে গিয়ে বলে দিন গেলে মিলিয়া যায় ঘাড়ায় ঘাড়ায় জল খাই মিলিয়া যায় ক্লান্ত হয়ে যাচ্ছে আরো ধাপে ধাপে কাজ চলবে যদি ঘরে আসে যখন ধান কাটা হয় সেটা উভয়ে মিলেমিশে কানায় ধান কেটে আনছেন গোয়াল নুনি তুলে দিচ্ছেন গাড়িতে সাজিয়ে নিচ্ছেন দুজনে একসঙ্গে মিলেমিশে কাজ করছেন সেটা অনেক গান মানে সারা রাত চলতে পারে শুধু গান যদি এই নিয়ম থাকে যাই হোক শেষের দিকে একটু চলে আসে সেটা হচ্ছে যে চাষি বা কৃষক তিনি ঘরে ধান পৌঁছলো একটু ঝেড়ে দেওয়া অবধি থাকে তারপরে কিন্তু আর তিনি নেই এবার মেয়েদের কাজ শুরু হবে ধান শুকনো হবে ধান সেদ্ধ করা হবে ধান আনা হবে চিড়ে হবে মুড়ি হবে খই হবে চাল গুঁড়ো হবে সব মেয়েরা এবং সব মেয়েরা সেগুলো শুনেছিলাম যে ধানঘাটন বাড়াবো কাপড়ে এটা আমার খুব প্রিয় গান বসিয়া শিয়ানার কথা ধান শুকোচ্ছি ধান ভাঙছি শীত পড়ছে অঘ্রাণ মাস এরপরে আরো শীত পড়বে কাঁথাটা সেলাই করে রাখছে দিদি আলপনার গান শোনাচ্ছিলেন দিদি কাঁথার গান শোনাতে বললেন কাঁথার গান শুনিয়ে দেবো কোনোদিন আজকে তো ব্যাপারটা এরকম যে এই যে ধান ভাঙা সেটা পরিবারেরটা যেমন করে এটা অনেকের পেশা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মূল্যের বাড়ি ধান বাহিতে পাও লাইকা যায় দেন বাবু টাকা দেন বাড়ি চুল্লা যায় অসুস্থ স্বামীকে রেখে এসছেন সারাদিন ধান ভাঙতে ভাঙতে পায়ে ব্যথা করছে কোমর ব্যথা করছে টাকাটা দিন বাড়ি গিয়ে রান্না হবে একটু শক্তিমতী মহিলা দল বেঁধে হাটে গিয়ে মন মন ধান ভাঙছে আমরা বারাবাতে যাবো সন্ধ্যায় একসাথে চল ঢেলে যাই হোর হাটে সেটা সিঝা সুখা ধান একবার সেদ্ধ করা ধান দিচ্ছে আতপ ধান দিচ্ছে করছে কিন্তু দিনের শেষে বলছে সন্ধ্যা সুন্দরী ঢেকি পাড়ায় উঠছে ঢেকি পড়ছে গাঢ়ায় গুলিয়া দিচ্ছে বড়া বহিন হাতে আর বলছে যে বেলা গেল কুটা সারা জলদি কাটে তুলহা পাড়া রসিয়া মালিক কিপটা দরমা হাতে মালিক রসিয়া হারালো কিন্তু কিপটা দরমা মানে পারিশ্রমিক দিতে চায় না ফলে তার সঙ্গে ঝগড়াঝাটি করে টাকা পয়সা নিয়ে বাড়ি যেতে হবে তার আলাদা একটা সময় রাখ ফলে অবলা টবলা নয় অবলা থাকলে
সংসার চলবে না। ঝগড়া টগড়া ভালোই করতে পারি আমরা, গুলতি টুলতি ভালোই মারতে পারি আমরা। যদি বলেন গুলতি ছড়ার গান শুনে দেবো, সেটা কোনো ব্যাপার নয়। আর যখন কাঠ আনতে যাচ্ছি, পশু পাখির কিন্তু নিরাপত্তা দরকার, সেখানেও গান, কিন্তু ডাঙ্গাইলা গান বলে একটা গান হয়, সেখানে মেয়েরা উঁচু গলায় গান করে, একজন প্রশ্ন করে একজন উত্তর দেয়, এইটুকু বোঝানোর জন্য আমরা নিরাপদ আছি। অর্থাৎ গান সত্যি সত্যি হাতিয়ার, কমিউনিকেশন, সেটা অন্য একদিন হবে। যাই হোক, তো এই যে ধান ভাঙছেন মেয়েরা, আর একটা ধান ভাঙার গান আমার মনে হয় আমার করা উচিত, সেটা হচ্ছে যৌথ শ্রম, ঢেকিতে ধান ভাঙছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু উত্তরবঙ্গে না ঢেকিতে ধান ভাঙা, ছামগাহীন বলে ওরা, মুসলের মতো, সেটা একা কাজ। এমন একটা গান করছিলাম যে যশোয়া বলে, আমার এখন অনেক কৃষি বিজ্ঞানী বন্ধু আছে, এই যশোয়া ধানের গান শুনেছি। দিদি যশোয়া ধান আমরা তো সব রকম এটা নিয়ে গান আছে, তো আমি তো পেয়েছি। তো যাই হোক, সেই যশোয়া ধান একটু কড়া টাইপের ধান, ভাঙতেই চায় না, সারাদিন লেগে যাচ্ছে। মেয়েটি গাইছে এইভাবে, যশোয়া ধানের আকারে যারা আচ্ছা পাহাড় খায়, এক ছাম ধান ভুকাইতে মোর বেলা গড়িয়া যায়, ও মুই কাচুয়া ছাওয়া পিটিতে নিশুরে অঞ্চলে বান্দিয়া। বাচ্চাকে বেঁধে নিয়ে ঘুরছি, কিন্তু স্বামী ফিরে দেখছেন তখনও কাজ করে আছে। সোজা এসে আগে মার, গোড়া পেটি খান ফাটিয়া দিল মোর ডোর ডোর করিয়া, গোড়া পেটি খান ফাটিয়া দিল মোর ডোর ডোর করিয়া। ফালা ফালা রক্তাক্ত ইতিহাসে থাকবে না মেয়েদের এই শ্রমের কথা। আমরা শুধু এয়ার কন্ডিশনে বসে পিএইচডি করি। যা অনেক সময় নিয়ে নিয়েছি, আর নয়, বাড়ি ফিরে ভাত রান্না হবে না, কিন্তু আরো অনেক কাজ আছে। জল আনতে হবে, জ্বালানি আনতে হবে, ভাতের সঙ্গে কিছু দেওয়া, একটু শাক, একটু মাছ, একটু মুড়ি, প্রত্যেকের গান আছে, একদিনে হবে না ভাই। তো ফলে এবারে একটু শেষের দিকে আসি। আমি বাংলার মেয়েদের যেটুকু প্রাপ্য, যেটুকু মিছড়ে থাকে, আমার অগণিত দিদিরা আমার সেবা আছে, সবটা আমি